সবাইকে জানাই শুভ সকাল। আজকে সকাল সকাল স্নান করে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে কিন্তু যাব আমার দিদির বাড়ি। আমার দিদির বাড়ি বলতে এটা আমার মামার মেয়ে, আমার মামার মেয়ের বাড়ি। আজকে মানে বহু বছর পর মনে হয় আমি যাচ্ছি, মানে ওর বিয়ের পরে মনে হয় লাস্ট আমি একদম গেছি মামাকে নিয়ে, তারপর একবার বিবাহবার্ষিকে, তারপর আর ঠিক নেই কবে। তো এতদিন বলার পরে ফাইনালি যাচ্ছি। তো দেখো গিয়ে কি করি। আর আমি কিন্তু আজকে থাকবো, দেখতে থাকো, তো ব্লগটা কন্টিনিউ করতে হবে। রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি। টেস্ট করে নিয়েছি আর এখন দেবো আমি এই ডোন্ট কির এই ময়শ্চারাইজারটা একটু মেখে নেবো। তো ময়শ্চারাইজারটা মেখেছি, এবার একটু হালকা পাতলা মেকআপ করে নিই, দেন একদম পুরোপুরি ফুলফিল মেকআপ করে তারপর তোমাদের সামনে। এরপর তো দেখো রেডি হয়ে নিয়েছিলাম আর বাড়ির সামনে চলে এসেছিলো টোটো। আর আমার আউটফিটটা দেখে নাও এখন যেটুকু দেখাতে পারছি। এরপর কিন্তু সবাই মিলে উঠে পড়েছিলাম টোটোতে। তো আজকে যাচ্ছি আমি, আমার ভাই, আমার মা, আমার ঠাম্মা আর আমার বাপি। তো বাড়ির সামনে থেকে কিন্তু টোটো ছেড়ে দিল আর ঠাম্মা কিন্তু ওদিকে আমাদের একটা স্কুলের মোড়ের মাথায় দাঁড়ানো রয়েছে, ওখান থেকে কিন্তু ঠাম্মাকে নিয়ে নেব। এরপর মা চলে এসেছিলো স্টেশনে। এখানে এসে কিন্তু মিষ্টির দোকান থেকে আমরা মিষ্টি নিয়ে নিচ্ছিলাম, কারণ গোবরডাঙ্গা থেকে মিষ্টিটা নিয়ে আমাদের এখান থেকে গোবরডাঙ্গা লোকাল ছাড়বে, তো ট্রেনে উঠে যাব। আর এরপরে দেখো গোবরডাঙ্গা স্টেশনে এসে দেখলাম যে ট্রেন কিন্তু অলরেডি ঢুকে গেছে আর এখানে কিন্তু ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আর ওইদিকে কিন্তু বাপি টিকিট কেটে নিচ্ছিল। তারপর কিন্তু ফাইনালি আমরা উঠে পড়েছিলাম ট্রেনে সবাই মিলে। তারপরে কিন্তু নেমে পড়লাম দত্তপুকুর স্টেশনের দিকে আর এগিয়ে চললাম দিদির বাড়ির দিকে। আর এদিকে এত রোদ উঠেছে, মানে রোদের জন্য মোবাইলের দিকে তাকানোও যাচ্ছে না ঠিক করে। আর এরপর দত্তপুকুর স্টেশনে নেমে পাশ থেকে একটা গলি দিয়ে কিছুটা হেঁটে গেলেই কিন্তু আমার দিদির বাড়ি। কিন্তু ভাগ্যক্রমে আমরা এতদিন পরে আসছি যে এত কাছাকাছি হওয়ার সত্ত্বেও কিন্তু আমরা ভুলে গেছি কোন গলিটার মধ্যে ওদের এক্স্যাক্ট বাড়ি। সেটা নিয়েও কিন্তু আমাদের অনেকটা হ্যাপা পোহাতে হয়েছিল। তারপর যাই হোক ফাইনালি ওদের গলিটা আমরা খুঁজে পেলাম আর ঢুকে পড়লাম ওদের বাড়ির থেকে, সেটা তো তোমাদের দেখাচ্ছি। আর এই গলির থেকে কিছুটা হেঁটে গিয়ে কিন্তু আমার দিদির বাড়ি। আর এদিকে আমি এমন একটা হিল করেছি আমার পায়ে ব্যথায় শেষ হয়ে যাচ্ছে। তারপর কিন্তু সবাই মিলে ঢুকে গেলাম। আর এই ব্যক্তি কিন্তু আমাদের দেখে বিরাট ডাকাডাকি শুরু করে দিয়েছে, ভেবেছে হয়তো আমরা কিডন্যাপ করে নিয়ে ওকে চলে যাব। ভীষণ ডাকাডাকি করছিল, তোমাদের সেটাই দেখালাম। এরপর ঢুকে গেলাম আর ঢুকে যাওয়ার পরে দিদি কিন্তু প্রথমেই আমাদের জন্য নিয়ে চলে এসেছিল লেবুর জল। আমরা কিন্তু কেউ আসলে প্রথমেই দেখি বেশিরভাগ সবাই দেয় কোল্ড ড্রিঙ্কস খেতে, না হলে অন্য কিছু দেয়, কিন্তু আমি মনে করি লেবুর জল বা গুড়ের জল এইগুলো কিন্তু শরীরের জন্য বেশি ভালো রোদ্দুর থেকে আসার পরে। তো আমি একটু লেবুর জল খেয়ে নিলাম। আর এরপর কিন্তু দেখো ওপরে চলে এসেছিলাম দিদির ঘরের দিকে। আর দিদি কিন্তু এইদিকে ঘরের মধ্যে ঢুকে দেখলাম আমাদের জন্য নাইটি টাইটি এগুলো বের করে দিচ্ছিল, কিন্তু আমি তো খুলতেই চাইছিলাম না, বিকজ আমার ইচ্ছে ছিল আমি কয়েকটা ভিডিও করব, কিন্তু সেটা আলটিমেটলি হয়নি। এরপর আমার দেখো ফুল আউটফিটটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম। তো আমার আউটফিটটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর কেউ যদি আমার এই টপ আর স্কার্টটা পছন্দ করে থাকো অবশ্যই কিন্তু তোমরা নিচে কমেন্ট করে জানিও, আমি কিন্তু তোমাদের লিংক দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এরপর দেখো আমার জিজু কিন্তু উপর থেকে স্নান করে নেমে এসছে। আর এই ব্যক্তির ক্যামেরায় ভীষণ অ্যালার্জি, আসতেই চায় না, কিন্তু আমি কিন্তু টুকুস টাকুস করে যা পারি সব নিয়ে নিই। আমার স্বভাব, ব্লগ আমাকে একটা কমপ্লিট করতেই হবে। আমি সত্যি বলতে ডেলি ব্লগার নই, যখন যেখানে যাই সেই ব্লগটাই তোমাদের দেওয়ার চেষ্টা করি, বিকজ বাড়িতে আমি শুয়ে বসে ল্যাদ খাই, কাজকর্ম করি, এগুলো আর কি নেবো ব্লগে। আর আমার জিজু বলছে তুই ক্যামেরা নিয়েছিস, কিন্তু আমার জিজু কখন আমি যে নিচ্ছি ক্যামেরা বুঝতেই পারছি না, তাই জন্য কিন্তু নিয়ে নিয়েছি। আর এরপর দিদি আম কেটে নিয়ে চলে এসেছিলো, তো জিজু আম খাচ্ছিলো আর আমাদেরও আম দিয়েছিল খাওয়ার জন্য, আমি সেরকম একটা খাইনি। আর এরপর কিন্তু চলে আসলাম দুপুরবেলা মেনুর প্রথমেই ছিল কিন্তু ভাত, পোস্ত দিয়ে আলু ভাজা, আর এখানে মাছের মাথা দিয়ে ডাল, যেটা আমার খাওয়া হয়ে গেছে, লাস্টে মনে পড়েছে যে এইটা নিতে হবে। তারপর ক্লিপটা নিয়ে নিলাম।
আর এরপর দিয়ে দিয়েছিল কিন্তু তোমাদের দেখাচ্ছি বড় বড় গলদা চিংড়ি। আর সত্যি বলতে অনেকেই আছে যারা চিংড়ি মাছ লাভার, কিন্তু আমি ছোটোবেলায় ভালো খেতাম, বড় হওয়ার পর আমি আর খেতে পারি না। এই মাছটাকেও আমি বাঁচতে পারছিলাম না, মানে মাছ আমার মোটেই ভালো লাগে না। ছোটোবেলায় যদিও বা চিংড়ি মাছ একটু ভালো লাগতো, বড় হওয়ার পর আমার সেটাও ভালো লাগে না। যেহেতু কষ্ট করে রান্না করেছে, একটু না খেলে তো হবে না, তাই খেয়ে নিচ্ছিলাম। আর এরপর বাঁচতে পারছিলাম না, সেই জন্য দিদি কিন্তু আবার মাছটাও বেছে দিল। তোমরা দেখেছো নিশ্চয়ই আমার কিছু কিছু ব্লগে, আমি মাছ ভাত বাঁচতে পারি না একদমই। এরপর কিন্তু চিংড়ি মাছটা যদিও ভালো লেগেছিলো, কিন্তু আমি খুব একটা ভালো খাই না। এরপর এটা খেয়ে নেওয়ার পরে কিন্তু কাকিমা দেখতে পাচ্ছে, মানে এটা আমার দিদির শাশুড়ি, মাছ রান্না করেছিল, মাছ আমার বাপিকে দিয়ে দিচ্ছিলো। আর আমি তো মাছ খাই না, সেই জন্য আমি মাছ নিইনি। এরপর দিয়ে দিয়েছিলো মাটন, যেটা আমি খেতে পছন্দ করি, তো মাটনটা দিয়ে ভাতটা আমি খেয়ে নিচ্ছিলাম। মাটনটা খেতে আমি পছন্দ করি, চিকেনটাও ভালোবাসি, মাটনটা গরম গরম খেতে পছন্দ করি। আর এদিকে কিন্তু কাকিমা মাছ দেওয়ার জন্য, মাংস দেওয়ার জন্য আমাদের পাগল হয়ে যাচ্ছিলো, কিন্তু এত কিছু রান্না করেছে যেটা খেয়ে শেষ করার মতন না। আর এরপরে লাস্ট পাতে ছিল চাটনি, পাঁপড়, দই আর মিষ্টি, যেটা আমি খাইনি, সেটা আমি আবার তুলে দিয়েছি, কারণ আমি মিষ্টি খেতে খুব একটা পছন্দ করি না, সেটা তোমরা জানো নি। এত খাওয়া খেয়েছি গাইস, এখন পেটমেট আমার কেরম হচ্ছে দেখো পেটটা, পেটের মধ্যে কষ্ট হচ্ছে। আর একজন এই যে চিটপটার হয়ে শুয়ে পড়ছে, প্রচুর রান্না করছে তোমাদের খাবার। তোমার প্রবলেম কোথায়? দেখা দেখা ডিমগুলো ঝরে গেছে। এই ডিমগুলো কি সুন্দর, তাই না? এখানে বাসা বেঁধেছে, ওর মা আসে এখানে বেশি থাকা যাবে না। হ্যাঁ তাই তো, ওই পাখাটাও মনে হয় তোমরা চালাও না, তাই না? কি সুন্দর, তাই না? হ্যাঁ, এদিকে তো অনেকটাই গরম লাগছে, এসি রয়েছে ভিতরে, কিন্তু যাচ্ছি না, যে এসিতে গেলে আরও বেশি গরম লাগে। তারপরে দ্বিতীয় অনেকবার বলার পর আমি ভেবেছিলাম ওই ড্রেসটা পরে থাকবো, পরে কটা ভিডিও করবো, এত রোদ্দুর একটাও ভিডিও করতে পারলাম না। এখন মাথা গরম হয়ে গেছে, এই জন্য মানে খুলেই ফেললাম, তাই জামা কাপড়টা খুলে একটা নাইটি পরে নিই। যতটুকু পারছি ব্লগটা শেয়ার করতে, দেখছো তো ঘেমে কী অবস্থা হয়েছে, এতটাই গরম লাগছে। আর তার মধ্যে ছাদের উপর আরও বেশি যা রোদ। তো চলো ব্লগটা কন্টিনিউ করি। তুই এদিকে তাকা, এদিকে। এরপর কিন্তু আমরা এসিতে ঢুকে খানিকক্ষণ রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপরে রেস্ট নিয়ে নেওয়ার পরে কিন্তু বিকেলবেলা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিলাম, ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। আর ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেতে গরমের মধ্যে বেশ ভালো লাগে, আর তোমরা তো জানো আমার কোল্ড ড্রিঙ্কস খেতে ভীষণ ভালো লাগে। আর এর মধ্যে দেখো কোল্ড ড্রিঙ্কসের মধ্যে পুরো বরফ জমে গেছে, সেটাকেই খেয়ে নিচ্ছিলাম। ডিপ ফ্রিজের মধ্যে বারবার ওরা কোল্ড ড্রিঙ্কস ঢুকিয়ে দেয়, আর ওর মধ্যে বরফ হয়ে যায় সব। ভাই ডিপ ফ্রিজের মধ্যে কোল্ড ড্রিঙ্কস কে ঢোকায়? সত্যি আমার দিদি একজন বিরাট বড় পাবলিক। যাই হোক, কোল্ড ড্রিঙ্কসটা কোনোরকমভাবে খেয়ে নিলাম। আর এরপর কিন্তু সবাই মিলে চলে এসেছিলাম নিচে, কারণ তোমাদের তো বললাম আমি আর আমার ভাই থাকবো, আর মা বাবা ঠাম্মা সবাই কিন্তু চলে যাবে বাড়িতে, ট্রেন ধরবে যেহেতু, সেই কারণে কিন্তু দিদি করে নিচ্ছিল ওদের সবার জন্য চা। তো চা করে নেওয়ার পর কিন্তু বাবা মা ঠাম্মা সবাইকে চা দিয়ে দিয়েছিল। আর এরপর সাহসী দিদি আসলে অনেকটা বড়, তো ভুল লাগে। ছেলে তো মা ওই জমিটাকে নিচে যাওয়ার জন্য এই করছে, এই জায়গায় বসে আছে, কিছু বলি গায়ে মনে হয় না তুমি ওকে আটকে রাখতে পারো। হ্যাঁ হ্যাঁ আটকাবো, চলে কিছু বলবে না। এই সত্যি বলতে আমি এদের ভীষণই ভালোবাসি, কিন্তু ও যেহেতু আমাকে চেনে না, আর অনেকটাই বড় হয়ে গেছে, ও যদি গায়ের উপর লাফ দিয়ে এসে আদর করতে শুরু করে, আমার এটাতে ভীষণ ভয় লাগে। আর সেটাই আমি বলছিলাম কাকিমাকে, ওকে আটকে রাখার জন্য, ছেড়ে দিলেই ও লাফিয়ে আসছে পুরো। আর এরপর উপরে এসব করতে করতে তারপর কিন্তু নিচে চলে এসেছিলাম। আর এরপর কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ ও আমার বাবাকে দেখে কতটা খুশি হয়ে গেছিলো আর আদর খেতে চাইছিল। ঠিক এই জিনিসটাকেই আমি কিন্তু ভীষণ ভয় পাই সত্যি বলতে। আর যেহেতু অনেকটাই বড় সেই কারণে, আর যেহেতু বাবা মা সবাই চলে যাবে সেই কারণে কিন্তু ওরা বাইরের দিকে চলে এসেছিলো। ট্রেন টাইমও প্রায় হয়ে এসেছিলো।
এখনই 40 বাজে, 12:30 থেকে ছেড়েছে। 12 জন্য তো এখন আর এই করা দেবরাজ তুই থাকতে পারবি তো? এরপরে আবার দেবরাজ চেঁচাবে এরপরে ছাতা পাশে আছে। এখনো সবে 12:30 থেকে ছেড়েছে, 12:30 থেকে চলো। উল্টে পড়ে গেলে হয়ে যাবে পুরো। জুতোর মধ্যে দরকার নেই, থাক এখানে থাক। ভিডিও কি ব্লগ হচ্ছে? এখন আমরা বিকেলবেলা সবাই মিলে ছাদে এসেছি। ছাদে এসে সিরাম দিচ্ছে। আর এইখানে যে বাড়ি থেকে আসার আগে মাথায় করেছিলাম শ্যাম্পু, আর ট্রেন টাইমের জন্য মাথা আঁচড়াতেও পারিনি, সিরামও দিতে পারিনি। তোমরা অনেকেই জিজ্ঞেস করো কি সিরাম দিলে ভালো হবে, তো আমি বলবো স্টিক্সের এই সিরামটা তোমরা নিয়ে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, ভীষণই ভালো হবে। আর সিরামটা আমি তোমাদের এর আগেও ভিডিওতে দেখিয়েছি, তো সিরামটা তোমরা নাও এবং মাখো, ভীষণই হেয়ারের জন্য ভালো হবে এই সিরামটা। দেখো আর একজনের কীর্তি, এ দেখো গরমে কি হয়ে গেছে এর, দেখো এর অবস্থাটা দেখো কি করছে। ইস দেখো মেঘগুলো কি সুন্দর, ওয়াও যাই না এইমাত্র, বাপরে কি সুন্দর। কিছুটা সময় যাওয়ার পরে এত সুন্দর বিদ্যুৎ চমকাচ্ছিল, যেটা ছাদের উপর থেকে দেখতে এতটাই সুন্দর লাগছিল, তাই ক্যামেরাটা অন করে রেখে দিয়েছিলাম যে যদি কিছু ক্লিপ নেওয়া যায়। তো নিয়েছিলাম, কিছু ক্লিপ তো অবশ্যই নিতে পেরেছিলাম। আর এরপরে কিন্তু নিচে মোমো নিয়ে চলে এসেছিলো, একটা স্টিম মোমো, একটা প্যান ফ্রাইড মোমো। আর সত্যি বলতে এদের এখানে যে প্যান ফ্রাইড মোমোটা, আমি এরকম প্যান ফ্রাইড মোমো দেখিনি, বিশ্বাস করো দত্তপুকুরে এরকম প্যান ফ্রাইড মোমো, বাট আমাদের গোবরডাঙ্গাতে এখানে প্যান ফ্রাইড মোমোটা জাস্ট অসাধারণ, যেটা আমি খেতে চাইছিলাম না এই মোমো। আর এরপর কিন্তু লিচু দিয়ে দিয়েছিল খেতে, লিচু কয়েকটা আমি খেয়েছিলাম। সবাই মিলে লিচু খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর ওই দিক দিয়ে দেখো উপর দিয়ে ওই যে নেবে এসছে মুখ ঢাকতে ঢাকতে, ওনার ক্যামেরায় যে কী অ্যালার্জি আমার জিজুর, আর কি বলবো। কিন্তু আমি থাকলে ক্যামেরার সামনে আসতেই হবে, কিচ্ছু করার নেই। তো এদিকে লিচু খাচ্ছিলাম, কথা বলছিলাম, কি করছিলাম, হ্যাঁ। আর লিচুগুলো খেতে কিন্তু ছিল খুবই টেস্টি, ঠিক আছে। আর এদিকে কিন্তু আমি আমার দিদিকে একটুখানি অনেক কিছু বোঝাচ্ছিলাম, সেটা আমার মুখ দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, জ্ঞানের ভাণ্ডার নিয়ে খুলে বসেছি। আর কি করা যাবে, ছোট হলেও যেটুকু জ্ঞান আছে দিদিকে তো দিতেই হবে না। এত বছর পর দিদির বাড়িতে গেছি, ওই জন্য ওকে একটু শিখিয়ে পড়িয়ে আসছি। টাইম হবে, এটাকে আমি ভিডিওর মধ্যে দেবো, এটা তো আমি ভয়েস ওভারটা করে দেবো। করি এক ঝলক দেখতে পেলে এদিকে ক্যামেরার সামনে আসবে না, আবার ক্যামেরার পেছনে এসে নাচানাচি শুরু করে দিয়েছে এই ব্যক্তি, এক আজীবসা ব্যক্তি, কোথা থেকে এসছে নিজেও জানি না। আর এদিকে আমাকে যা পরিমাণ জ্বালাই গেলে পরে সেটা তার বলার মতো নেই। এরপর কিন্তু গল্প আড্ডা সব কিছু মেরে আমরা ছাদের দিকে চলে এসেছিলাম। ছাদে দিচ্ছিল ভীষণ পরিমাণ হাওয়া, মানে তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, দেখেছো তো ওইদিকে পাতাগুলো নড়ছে গাছের, ভীষণ হাওয়া দিচ্ছিল। আর সত্যি বলতে প্রত্যেকেই জানো আর সবাই বলে যে বৃষ্টি হওয়ার থেকে বৃষ্টি হওয়ার আগের মুহূর্তটা ভীষণই সুন্দর, আর সেরকমই আমার তো ভীষণই ভালো লাগে। আর এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে তো আমাদের সবার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিলো, আর ভীষণ মজা লাগছিল, কারণ সারা দুপুর এতটা গরম দিয়েছে, আর রাতের বেলার দিকে যে বৃষ্টিটা হচ্ছে মানে খুব ভালো লাগছিল। ওর খালি আইটেমে থাকে, দেখা যাচ্ছে না গাছ ফাটগুলো। সুন্দর হাওয়া হচ্ছে। ভয় পাইছিস?
পড়ে গেছে এ এ কি হয়েছে কোথা দিয়ে বাবা তারপরে আরে দিদির বাড়িতে ঘুরতে এসেছি, এসে একটা জিনিস দেখলাম। এখানে দেখ প্রজাপতিটা কি সুন্দর, মানে কালারটা জাস্ট ওয়াও। যদি কেউ এরকম কালারের প্রজাপতি দেখে না থাকো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাও। দেখো কালারটা কতটা সুন্দর। এরপর কিন্তু হাওয়া খেয়েতে আমরা কিন্তু নিচের দিকে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। আমার তো খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না, জোর করে কাকিমা দিদি জিজু সবাই মিলে কিন্তু ভাত খাওয়াতে বসলো আমাকে। এরপর ভাত নিয়েছিলাম আর নিয়েছিলাম একটুখানি মাছের ঝোল। মাছটা দিয়েছিল সেটা পুরোটাই নষ্ট হয়েছিল, আমি আর খাইনি, জিজু খেয়ে নিয়েছিল। তো আজকের ব্লগটা দিদির বাড়ির নেক্সট ব্লগে দেখা হচ্ছে।